পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন আসলো তা নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। কি আসলো? মানে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থেকে মনে হচ্ছে যে পাকিস্তানের জাহাজ ভরে অস্ত্র আনা হয়েছে, সেই অস্ত্র হচ্ছে সেভেন সিস্টার্স এর যাবে সেখানে একটা অশান্ত পরিবেশ তুলে ধরার জন্য, যার জন্য তারা গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘুম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে। 53 বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাঁজ। বিবিসিকে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার নেই। যুক্তরাষ্ট্র একটা বড় বার্তা দিল বাংলাদেশকে, যেটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর। সেনাপ্রধানের প্রস্তুত থাকার আহ্বান, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এবং ভারতের সর্বদলীয় বৈঠক। দর্শক, ভারত এবার বুঝবে কত ধানে কত চাল। বাংলাদেশে এসে ভিড় করলো পাকিস্তানি জাহাজ। জাহাজের ভিতরে আসলে ছিলটা কি? জাহাজের ভিতর কি মালামাল ছিল নাকি অস্ত্র পাচার ছিল? এইসব বিষয় নিয়ে ভারতে উঠেছে ব্যাপক তোলপাড়। তাদের সংবাদ মাধ্যমগুলোতে এই নিউজটার ব্যাপক তোলপাড়। তাদের মাথায় চিন্তা, এখন বাংলাদেশ আর পাকিস্তান যদি এক হয়ে যায়, যদি এই যে জাহাজ আসতেছে, জাহাজ যদি আরও আসে, বিভিন্ন ধরনের অস্ত্রপাতি থাকে, এই চিন্তায় ভারতের ঘুম হারাম। তো আজকের বিষয়টি ভারতকে নিয়ে এবং এই জাহাজে কী ছিল এই বিষয়টি নিয়ে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর। সো যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আপডেট নিউজগুলো আপনি প্রতিনিয়ত আপনার দোরগোড়ায় পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওর সেই আলোচনাগুলো শুনে আসি। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন আসলো তা নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। কি আসলো? মানে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থেকে মনে হচ্ছে যে পাকিস্তানের জাহাজ ভরে অস্ত্র আনা হয়েছে, সেই অস্ত্র হচ্ছে সেভেন সিস্টার্স এর যাবে সেখানে একটা অশান্ত পরিবেশ তুলে ধরার জন্য, যার জন্য তারা গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করেছে। বিগত বহুকাল যাবৎ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চালু ছিল না। করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরে সেটি ভাঙা হয়েছে, সেই অচল আয়তন। যদিও এখন আমদানি রপ্তানির মতন পর্যাপ্ত পরিমাণ সেই ভলিউম এখনো নেই, মানে পাকিস্তান থেকেও তেমন পরিমাণ আসে না, আর বাংলাদেশ থেকেও যৎসামান্য যায়। এটা জাহাজে আনা নেওয়ার মতন অবস্থায় নেই। কিন্তু যদি আমি দাঁড়টা উন্মোচন করি, সমস্যা কি? এবং সেই পরীক্ষা নিরীক্ষায় হয়তো একটা হলো যে পাকিস্তান থেকে একটা জাহাজ আসলো, এইটা নিয়ে একদম তুলকালাম যে কি আসলো জাহাজে। তো আজকে দেখি প্রথম আলো সহ বেশ কয়েকটা গণমাধ্যম সেটি আসছে যে পাকিস্তান থেকে সেই জাহাজে যা যা এলো। খুবই ইন্টারেস্টিং। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামে সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো, অর্থাৎ তৃতীয় দেশ হয়ে আসতো, আগে সরাসরি আসতে পারতো না। প্রথমবার এই সেবায় এমবি উইয়ান জিয়ান ফা জং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কি আসলো জাহাজে করে? চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেনার, সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73টি কন্টেনার। অর্থাৎ এটা আমিরাত থেকে 73 কন্টেনার আর হচ্ছে পাকিস্তানের হলো 297 কন্টেনার। এই মোট দুইটা মিলায় এই কন্টেনারটাই আসছে চট্টগ্রামে। এটা নিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ করতেছে ভারতীয় মিডিয়াগুলো। শিপিং এবং কাস্টম সূত্র বলছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে আনা জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, টেক্সটাইল সহ বিভিন্ন কাঁচা মাল হিসেবে এটা ব্যবহার হয়। মোট 115 কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে 46 কন্টেনারে। মোট 35 একক কন্টেনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে 10 কন্টেনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে 28টি কন্টেনারে। একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন পণ্য। এই হচ্ছে ঘটনা। কিন্তু এটা নিয়ে একেবারে আমিরাত থেকে আসছে পুরনো লোহার টুকরো, মার্বেল ব্লক, কপার, রেজিন ইত্যাদি পণ্য। যাই হোক, এটা নিয়ে সামনে বোঝা যাচ্ছে যে একটা কূটনৈতিক এবং বাণিজ্যিক একটা টানাপোড়েন চলবে ভারতের সঙ্গে। তবে বলার কিছু নেই, এটা বিশ্বব্যাপী স্বীকৃতি। এটা কোনো অবৈধ কোনো কাজ করেনি, যেটা আগে সাইড লাইনে রাখা হতো। ভারত সবসময় বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে সাইড লাইনে রাখতো। এখন বাংলাদেশ বলছে যেন
আমরা সবার সাথে সমান, আমাদের যেখানে যেখানে আমাদের সুবিধা হবে, যেখানে বাণিজ্য হবে, পাকিস্তান হোক ভারত হোক, সব আমাদের কাছে এখন সমান, সেভাবেই চলছে এবং এটাই হওয়া স্বাভাবিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে সেনাপ্রধানের প্রস্তুত থাকার আহ্বান, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এবং ভারতে সর্বদলীয় বৈঠক। এই বিষয়ে আমি অনেকটা গুজবের কথা বলেছিলাম। দেখুন, আমার এই মুহূর্তের বক্তব্যটি উগ্রপন্থীদের জন্য। সেটি ভারতীয় উগ্রপন্থী হতে পারে, বাংলাদেশি উগ্রপন্থী হতে পারে। বাংলাদেশে যেমন চরম উগ্রপন্থী আছে, ভারতেও চরম উগ্রপন্থী যে আছে সেটি আজকের ভিডিওর কমেন্ট সেকশনে এসে দেখলাম। সত্য প্রকাশ করছি, সত্য কথা বলছি। সেটি নিয়ে বলা হচ্ছে যে চট্টগ্রামে কেন জাহাজ এলো, চট্টগ্রামে কেন এ হলো, সেনাপ্রধান কেন এ বললো। বিশেষ করে বলছেন যে চট্টগ্রামে জাহাজ, চট্টগ্রামে যে জাহাজটি এসেছে পাকিস্তানি জাহাজ, সেই জাহাজটি কোথায় পেয়েছেন আপনারা? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন জায়গায় পেয়েছেন যে যথাযথ নিয়ম না করে পণ্য খালাস করা হয়েছে? আপনারা যদি প্রমাণ দেখাতে পারেন, আমি আর কখনো আপনাদের মুখোমুখি হব না, আপনাদের সামনে আসবো না। আমি যথাযথভাবে জেনে, আমি পড়াশোনা করা একজন মানুষ, আমি স্টাডি করে পড়াশোনা করে কিন্তু আপনাদের সামনে কথা বলতে আসি। চট্টগ্রামে জাহাজ এসছে করাচি থেকে। আপনারা বলছেন যে কেন এলো? কটা জাহাজ আসে, বিদেশি জাহাজ কটা আসে যে সাংবাদিকদের ডেকে দেখানো হয়? দেখানো হয় না। চট্টগ্রাম থেকে এতদিন পর যে একটা জাহাজ এসছে, এটি অবশ্যই একটি ব্যতিক্রম ঘটনা এবং জাহাজের পণ্য যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জাহাজ থেকে কন্টেইনারগুলো খালাস করা হয়েছে। খালাস করে সেই জাহাজ আবার চলে গেছে কন্টেইনার লোড করে। কাজে এখানে তো ধোঁয়াশার কিছু নেই। এমন ধোঁয়াশা তুলছেন, এমন গুজব ছড়াচ্ছেন। আচ্ছা, ধরে নিলাম যে অস্ত্র ভর্তি একটা জাহাজ এসছে, বাণিজ্যিক জাহাজের কথা বলে। পাকিস্তান যদি অস্ত্র পাঠায়, আমি শক্তির বিচারে ভারতের কি করতে পারবে? আপনারা যারা ভারতীয় তারা তো নিশ্চয়ই জানেন যে ভারতের সামরিক শক্তি কতটা, কিংবা বাংলাদেশের সামরিক শক্তি কত ছোট। আমি কদিন আগে ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশি সেনাপ্রধান মুখোমুখি এমন একটি বক্তব্যে বলেছিলাম, আমি তুলনা দিয়েছিলাম বাংলাদেশের সেনা বাহিনীর সক্ষমতা এবং ভারতের সেনাবাহিনী। আমি বাজেটের কথা বলেছিলাম, বাংলাদেশের পুরো আর্থিক বাজেটের চেয়ে বেশি হচ্ছে ভারতের সামরিক বাজেট। সেই বাংলাদেশ ভারতের সাথে কি করতে পারবে? আর পাকিস্তানও কি করতে পারবে? অযথা ধোঁয়াশা কেন? আরেকটি কথা বলেছিলাম যে সেনাপ্রধান যশোর এবং খুলনা পরিদর্শনকালে সেখানে বক্তব্যে বলেছিলেন যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুত থাকতে হবে মানে কি ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে? আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? আপনার মাথা খারাপ এই জন্যই ভাবছেন যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ ছোট দেশ, সেনাবাহিনীর সক্ষমতা ছোট, সেই সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে হুমকি দেবে যে প্রস্তুত থাকতে হবে। এগুলো উগ্রবাদীদের গুজব ছড়ানো, এছাড়া কিছু নয়। আপনারা যারা নিজেকে উগ্রবাদী মনে করেন, আমার কথা শোনার দরকার নেই, আমার বক্তব্য শোনার দরকার নেই, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান আপনারা। কারণ আমি পয়সার জন্য বা আমার ভিউ হবে, ভিউ বাণিজ্যের জন্য আমি গুজব ছড়াবো না তো। আমি যা সত্য, যা সাদা তাকে সাদা বলবো, যা কালো তাকে কালো বলবো। কখনো কখনো আপনাদের কারো পক্ষে যেতে পারে কথা, কখনো কখনো বিপক্ষে যেতে পারে, তাতে তো আমার কিছু যায় আসে না। আপনারা আমার কথা শুনবেন না, শোনার প্রয়োজন নেই। তাই বলে আপনারা বলবেন যে পাকিস্তান থেকে জাহাজ এসে, হ্যাঁ এটা একটা ব্যতিক্রম ঘটনা। আরেকটি কথা এর সঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে। এ বিষয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখেন খুঁজে নিয়ে। বাংলাদেশ যে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানকে কোলে তুলে নিচ্ছে, এটি বাংলাদেশের একটা ভুল পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতির উল্টো পথে হাঁটছে। কারণ যে ভারত আমার চারপাশ দিয়ে ঘিরে আছে, 4000 কিলোমিটারের বর্ডার, সেই ভারতকে বাদ দিয়ে আমি যদি পাকিস্তান প্রীতি করি, এমনকি শুধু তাই নয়, ভারত ক্ষুব্ধ হয়, ভারত উদ্বেগের কারণ হয় ভারতের, সেই সম্পর্ক আমার পাকিস্তানের সাথে দরকার নেই। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক না রাখলে কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসবে না। কিন্তু ভারতের সাথে সম্পর্ক না রাখলে আমার যায় আসবে। আমি এর আগে আমার বক্তব্যে বলেছি। তো কাজেই বাংলাদেশ যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো ভারতের সাথে, হয়তো কি এটি একদম পরিষ্কার, এই সরকার ভারতের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের কাছে পাত্তা না পেয়ে পাকিস্তানকে কোলে তুলে নেবার চেষ্টা করছে। পাকিস্তানের জাহাজ, যে স্বাধীন বাংলাদেশে আজ পর্যন্ত একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙ্গর করতে পারেনি, এই মুহূর্তে নোঙ্গর করছে। পাকিস্তান থেকে আমাদের পণ্য আমদানি করতে হয়, কিছু কিছু পণ্য, সুতা, তুলা, এসব পণ্য, সেটা আকাশপথে আসে, কিংবা বন্দর হয়ে এলেও সেটা কলম্বো বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। কিন্তু এই প্রথম করাচি বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হলো। এতদিন কেন হয়নি এই প্রশ্নটাও আসে যে 53 বছরে এতগুলো সরকার ছিল, কেন হয়নি, এখন হঠাৎ করে কেন হচ্ছে? এগুলোও খতিয়ে দেখা দরকার। আমাদের ভারতের সাথে সম্পর্ক বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক, এটির পক্ষেও কিন্তু আমি নই। পাকিস্তান আমাদের কখনোই বন্ধু নয়, এখনো বন্ধু মনে করে না।
মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কিন্তু বন্ধু কখনোই মনে করে না। তারা সবসময় মনে করে যে বাংলাদেশ শত্রু, বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে। তাই বলে আমরাও যে বারবার সবসময় শত্রু শত্রু খেলা খেলবো নয়, আমাদের কৌশলগত সম্পর্কে থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে ভারতকে মাথায় নিয়ে। যদি তাদের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক নাও থাকে, বারবারই বলছি, কোনো যায় আসে না। কিন্তু পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করছে, ভারত উদ্বেগ, কারণ হচ্ছে উদ্বেগের সেটি অ্যালার্মিং। এমন কোনো ঘটনা ঘটানো উচিত না যে বাংলাদেশের জনগণকে ভারতের জনগণের মুখোমুখি করা, ভারতের সরকারের মুখোমুখি করা। বাংলাদেশের জনগণের এত বড় ক্ষতি করবার কোনো রাইট নেই যে আপনারা যে সরকার বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন, অনির্বাচিত সরকার। কাজেই এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো শুধরানো উচিত। আবারও বলছি, যারা বলছেন যে এখানে জাহাজ কোনো রকম তল্লাশি ছাড়া, না, যথাযথ প্রক্রিয়া মেনেই কন্টেনারগুলো জাহাজ থেকে খালাস করা হয়েছে। কাজেই উদ্বেগের কিছু নেই। আর আমার সেনাপ্রধান ভারতকে হুমকি দিয়ে কথা বলবে, এটি আমি বিশ্বাস করি না। ভারতকে হুমকি দেওয়ার মতো আমার কণ্ঠে শক্তি নেই। ভারত বিশ্বের একটা ফ্যাক্টর, বিশ্বের একটা সুপার পাওয়ার। কাজেই ভারতকে মানতেই হবে। আমার আম জনতা যারা বোঝে না, তারা বলতে পারে যে ভারত বিরোধিতা করি, ভারত বয়কট করি। আমি অন্ততপক্ষে বলবো না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে। আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘুম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব, মিথ্যা প্রোপাগান্ডা, পাশাপাশি বাংলাদেশকে হেয় করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনও দিয়ে যাচ্ছেন। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো। 1971 থেকে 2024 কত বছর হয়? 53 বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাঁজ। দর্শক, 1971 সালের পর এই প্রথমবারের মতন পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আর এতে টেনশন দেখা দিয়েছে ভারতের। প্রেক্ষাপটটা কি, কেন ভারত টেনশন করছে? মেইন কারণ হচ্ছে 53 বছর যাবৎ দেশ স্বাধীনের পর পাকিস্তানের সাথে জাহাজ যোগে সম্ভবত আমাদের এরকম কোনো রকম বড় ডিল হয় নাই। গত বুধবার 13 নভেম্বর পাকিস্তান হাইকমিশন বলছে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের আপনার প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার করাচির ওই জাহাজটি 300টিরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ সময় বাংলাদেশের পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন। তিনি বলছেন, এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ। এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে, ট্রানজিটের সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য ব্যবসার নতুন দ্বার খুলবে। আমরাও মনে করি যে দেখেন, পৃথিবীতে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কত বড় শত্রুতা প্রকাশ করেছে অনেক ইতিহাস আছে, কিন্তু আজকের এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায়, গ্লোবালাইজেশনের যুগে ব্যবসা বাণিজ্যে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা হতেই পারে, এটাতে খারাপের কোনো কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তানে যায়, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসে, এটা আমাদের জন্য ভালো হবে কি? বাংলাদেশে যারা একচেটিয়া ব্যবসাগুলো করছে, লাইক ভারত, এখানে তো বড় ধরনের একচেটিয়া ব্যবসা করছে চীন, আর পাকিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই কোয়ালিটি। তো সেই কারণে পাকিস্তান থেকে যদি বাংলাদেশে পণ্য আসে, বাংলাদেশ থেকে পণ্য যায়, আমাদের জন্য যেমন উপকার, পাকিস্তানের জন্য উপকার, কম্পিটিশনমূলক একটা বাজার তৈরি হবে। কিন্তু ভারতের টেনশন হচ্ছে এই কন্টেনারে করে আসলে কি কি আসতে পারে, যেটা তাদের জন্য হুমকি স্বরূপ মনে করা হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের কর্মকর্তারা যখন বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আপনার বাংলাদেশের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে আচ্ছা, এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে, তো উদ্বেগ প্রকাশ করা বক্তব্যগুলো আমি দিচ্ছি। চট্টগ্রাম এবং মোংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয়ই 5 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সীমানার বাইরে ছিল। সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে এতদিন বাণিজ্য হতো। এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে, আপনি বাংলাদেশের নিষিদ্ধ পণ্য পাঠানোর এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এতে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। মানে ভারত মনে করছে এই কন্টেনারে করে অস্ত্রশস্ত্র অথবা গোলাবারুদ নানান কিছু আসতে পারে, যেটা সরাসরি ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের হাতে পৌঁছাতে পারে। চট্টগ্রামে 2004 সালে যে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকেই এখানে আপনার আরও একবার ফোকাস করা হলো। প্রতিবেদন বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর একটি অভিযানে প্রায় 1500 চীনা অস্ত্র উদ্ধার হয়েছিল, যার মূল্য আনুমানিক $4.5 থেকে $7 মিলিয়ন।
সমুদ্রপথের ট্রলারে চট্টগ্রামে পৌঁছেছিল অস্ত্রগুলো। এই অস্ত্র ছিল আসামের নিষিদ্ধ সংগঠন উলফার। বুঝতে পারছেন ভারতের টেনশনটা কোথায়। এর আগে বিএনপি সরকারের আমলে যে 10 টাকা অস্ত্র ধরা গেছিল, ওই তথ্যটা আবারও আলোচনা আসছে। ভারতীয় নিরাপত্তার সূত্রগুলো বলছে গত বছর ভারত মোংলা বন্দরের একটি টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল, কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকারের সুযোগ পেয়েছে। দুটি বন্দরের সমুদ্রপথে এখন পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি আপনার দেবে। এই বিষয়টি অবশ্যই ভারতের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে, কারণ মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি। মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে। এই অবস্থায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক ব্যবসা নিয়েও ভারতের নিরাপত্তা সংস্থায় যথেষ্ট উদ্বেগ রয়েছে। তারা বলছে করাচি থেকে মালবাহী জাহাজটির বাংলাদেশে ঢোকা নিয়ে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই, তো তোমাদের সাথে কেন তথ্য থাকবে? শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সূত্র বলছে প্রথমে কিছু 40 ফুটের কন্টেইনার নামানো হয়। এগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য স্থানীয় পুলিশকে বলা হয়। বাংলাদেশে নিষিদ্ধ জিনিসপত্র প্রবেশের সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এখন আপনার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর যে রুটটা আছে সেটার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেমন একদিকে মসৃণ হতে যাচ্ছে, অপরদিকে ভারত এটাকে নিজেদের জন্য টেনশন ফিল করতেছে। ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে অগ্রাধিকার, এটা মনে হচ্ছে যে ভারত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি হওয়া। তো যদি এটাই হয়, ভারত বিভিন্ন ধরনের ব্যবস্থা বাংলাদেশের সাথে তারা নিবে তাদের নিরাপত্তার খাতিরে। এখন আসলে এটা একটা নানান টেনশনের বিষয়। ভারতের টেনশনও ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য করবো। তবে হ্যাঁ, আমাদের দেশের মাটি ব্যবহার করে বহির্বিশ্বের কোনো টিম, সংগঠন অথবা ভারতের মাটিতে কোনো মেশিনারিজ যাবে, সেটা আমরাও চাই না, কারণ আমাদের 3 দিকে কিন্তু ভারতই। এটাও বাস্তবতা। যাই হোক, ব্যবসা বাণিজ্য প্রসার হোক, আরও সুদূর প্রসারী হোক, আমরা জাস্ট হচ্ছে আমাদের নিরাপত্তা সিস্টেমটাকে আপডেট করতে পারলেই চলে। এটা নিয়ে ভারতের তেমন কোনো টেনশন হওয়ার বিষয় না। ভালো থাকুন। আশা করি ভিডিওটি আপনারা দেখলেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য কিংবা মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনার কি মনে হয়, পাকিস্তানি জাহাজ কি এর পরেও আসবে বাংলাদেশে নাকি আসবে না? আর আসলেও অস্ত্রপাতি নিয়ে কি কোনো জাহাজ আসতে পারে কিনা? এসব মতামত যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।